সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম কলেজ অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আছি আমি কামরুন সালমা, প্রভাষক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ের নাম হলো বর্ণবাদ বিরোধী আন্দোলন। তোমরা জানো আমরা পূর্বের ক্লাসেও এই নবম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের বাকি অংশ আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের মহাত্মা গান্ধী এবং মার্টিন লুথার কিং এর পরিচয় এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতিকৃতি হিসেবে মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং এর ভূমিকা। আজকের আলোচনা শেষে তোমরা বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতিকৃতি হিসেবে মহাত্মা গান্ধীর ভূমিকা মূল্যায়ন করতে পারবে। বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতিকৃতি হিসেবে মার্টিন লুথার কিং এর ভূমিকা মূল্যায়ন করতে পারবে। তোমরা জানো বিশ্ব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নিন্দনীয় এবং সমালোচনামূলক এবং কলঙ্কিত অধ্যায় হলো এই বর্ণবাদ বিষয়টা। এই আফ্রিকার কালো মানুষরাই বেশি বর্ণ বৈষম্যের শিকার হয়েছিল। তবে শ্বেতাঙ্গ ছাড়া অশ্বেতাঙ্গ মানুষরা ও একটা সময় গিয়ে শ্বেতাঙ্গদের দ্বারা অনেক বেশি বৈষম্যের শিকার হয়েছিল। আর এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন বিশ্বের কয়েকজন নেতা বা সংস্কারক। তাদের মধ্যে অন্যতম হলেন মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, জেমস মন্টেটো। আজকে আমরা তাদের মধ্যে দুজন সম্পর্কে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম বর্ণবাদের ধারণা, বর্ণবাদ উদ্ভবের পটভূমি, বর্ণবাদের কারণ। এই ধারাবাহিকতায় আমরা আজকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতিকৃতির মধ্যে দুজন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আসি মহাত্মা গান্ধী সম্পর্কে, যার জীবনকাল হচ্ছে 1869 থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহাত্মা গান্ধী, যার পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। আর মহাত্মা শব্দটা তাকে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিটা দিয়েছিলেন। আর আজকে আমরা তার এই মহানুভবতার প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক দেওয়া এই উপাধির ভিড়ে তার মূল নামটা হারিয়ে গেছে। যদিও তার মূল নামটা হারিয়ে গেছে, এটা নেগেটিভলি হারায়নি, এটা পজিটিভলি হারিয়েছে তার মহাত্মা শব্দটার মাধ্যমে। আধুনিক বিশ্বের ইতিহাসে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যারা ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন বা যাদের নাম উজ্জ্বল হয়ে আছে, তাদের মধ্যে অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী অন্যতম হচ্ছেন। এবার আসি আমরা তার বাল্য জীবন সম্পর্কে। মহাত্মা গান্ধী 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী। তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় পোরবন্দর স্টেটের একজন দিওয়ান এবং তার মাতা পুতলিবাই ছিলেন প্রণামী বৈষ্ণব পরিবারের সন্তান। তিনি ছিলেন পিতামাতার সবচেয়ে ছোট সন্তান। গান্ধীজি ছোটবেলায় বাবা মায়ের সাথে জন্মস্থান পোরবন্দরেই থাকতেন এবং সেখানকার পাঠশালায় তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তার বয়স যখন 7 বছর, তখন তার বাবা রাজকোটের বিচারপতি হন, আর সেই সুবাদেই তিনি রাজকোটে গিয়ে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। এরই মধ্যে মাত্র 13 বছর বয়সে তার চেয়ে 1 বছরের বড় 14 বছর বয়সী কস্তুরীবাইয়ের সাথে গান্ধীজির বিয়ে হয়। বিয়ের 3 বছরের মধ্যে গান্ধীজির বাবা মারা যান এবং ছোটবেলায় গান্ধীজি এতটাই লাজুক ছিলেন যে তিনি কারো মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতেন না। এবার আসি আমরা মহাত্মা গান্ধীর শিক্ষা জীবন। 1887 খ্রিস্টাব্দে গান্ধীজি মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন এবং স্থানীয় একটি কলেজে তিনি ভর্তি হন। এই সময় থেকেই তার বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়ার নেশা তাকে পেয়ে বসেছিল। কিন্তু গান্ধীজির পরিবার যেহেতু নিরামিষভোজী এবং রক্ষণশীল ছিলেন, তারা কিছুতেই তার এই ইচ্ছার প্রতি সাড়া দিলেন না। পরবর্তীতে তার আগ্রহের কারণে তার বড় ভাই তাকে অনুমতি দিলেন। 1888 খ্রিস্টাব্দে গান্ধীজি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে গমন করেন। 1891 খ্রিস্টাব্দে লন্ডনের ইনার টেম্পল কলেজ থেকে ব্যারিস্টারি পাশ করে তিনি ভারতে ফিরে আসেন। কিন্তু
তার কর্মজীবনের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি দেশে আসার পরে তিনি অর্থ উপার্জনের কোনো সুযোগই পাননি, কেননা তিনি লাজুক প্রকৃতির ছিলেন। আর লাজুক প্রকৃতির হওয়ায় আইন ব্যবসাতে তিনি ভালোভাবে জমাতে পারেননি। এই সময় তিনি দক্ষিণ আফ্রিকায় একটি ভারতীয় ফার্ম দাদা আব্দুল্লাহ এন্ড কোম্পানিতে 1 বছরের চুক্তিতে চাকরি নিয়ে দক্ষিণ আফ্রিকার নাটালে গমন করেন এবং 24 বছর বয়সে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ভারতীয় মুসলিম ব্যবসায়ীদের আইন প্রতিনিধি হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। দক্ষিণ আফ্রিকায় তিনি 21 বছর অতিবাহিত করেন। 19 শতাব্দীতে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত দক্ষিণ আফ্রিকায় ছিল ইংরেজদের উপনিবেশিক শাসন। তারা কৃষ্ণাঙ্গদের নিম্ন শ্রেণীর হিসেবে দেখত। রেলপথ নির্মাণের জন্য উপনিবেশিক শাসকরা ভারত থেকে শ্রমিক আমদানি করে। এটা প্রায় 1860 থেকে 65 খ্রিস্টাব্দ এই সময়কালের কথা। সে সূত্রেই ভারতীয়রা আফ্রিকার অভিবাসী। ভারতীয়দের তারা অবজ্ঞা করে কুলি বলে ডাকতো, আর গান্ধীজিকে সেই সূত্র ধরে কুলি ব্যারিস্টার বলতো। তারা কৃষ্ণাঙ্গ ও ভারতীয়দের প্রতি প্রায় পশুর মতোই আচরণ করত। ভারতীয়রা রাস্তার ফুটপাত ধরে হাঁটতে পারতো না, তারা রেলের প্রথম শ্রেণীর কামরায় উঠতে পারতো না। এই সকল বৈষম্য দেখে গান্ধীজির বিবেক ক্ষতবিক্ষত হয়েছিল এবং তিনি এছাড়াও তার সাথে ঘটে যাওয়া 2টি ঘটনা তার জীবন সম্পূর্ণ পাল্টে দিয়েছিল এবং তাকে প্রতিবাদী করে তুলেছিল। বেদনাদায়ক এই দুটো ঘটনা তার জীবনের জন্য শিক্ষামূলক হয়ে উঠেছিল বটে। আব্দুল্লাহ কোম্পানির মামলার কাজে তিনি ডারবান থেকে প্রিটোরিয়ায় যাচ্ছিলেন একটা সময়। ওই সময়ে তার সাথে প্রথম ঘটনাটা ঘটে। তো ওই সময় তিনি ছিলেন একজন তরুণ ব্যারিস্টার এবং তরুণ ব্যারিস্টার হিসেবে তিনি প্রথম শ্রেণীর ট্রেনের টিকিট কেটেছিলেন। এবং রাতের প্রথম প্রহর শেষে ট্রেন যখন নাটালের রাজধানী মারিৎসবার্গে পৌঁছে, সেখানে তার কামরায় একজন শ্বেতাঙ্গ উঠেছিলেন। অশ্বেতাঙ্গ মোহন দাসকে দেখে শ্বেতাঙ্গ ব্যক্তি রেগে উঠলেন এবং তাকে কামরা থেকে বের হওয়ার জন্য হুমকি দিলেন। মোহন দাস জানালেন তার কাছে প্রথম শ্রেণীর টিকিট আছে, তিনি কামরা ছেড়ে যাবেন না। কিন্তু শ্বেতাঙ্গ ব্যক্তি পুলিশ দেখে মোহন দাসকে গলায় ধাক্কা দিয়ে নামিয়ে দেয় এবং মালপত্র ছুঁড়ে বাইরে ফেলে দেয়। রাগে ক্ষোভে অপমানে তিনি স্টেশনের প্ল্যাটফর্মেই পুরো সময়টা কাটালেন এবং শীতের মধ্যে তিনি প্রচন্ড শীতের মধ্যে তিনি স্টেশনে পার করলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে মানুষের যে বর্ণ বৈষম্য তা দূর করতে গিয়ে জীবনে যত দুর্দশাই সইতে হয় তিনি সইবেন, কিন্তু কিছুতে তিনি পিছু হটবেন না। এটাই তিনি তার জীবনের লক্ষ্য নির্ধারণ করে নেন। পরবর্তীতে অন্য একটি ট্রেনে তিনি চার্লস টাউনে নামেন এবং সেখানে ঘটে যায় তার সাথে দ্বিতীয় ঘটনাটি। সেখানে ঘোড়ার গাড়িতে চড়তে গেলেই তার সাথে বিপত্তিটা ঘটে। তাকে বসতে দেওয়া হলো প্রথমে কোচওয়ানের পাশে, শ্বেতাঙ্গদের যে জন্য নির্ধারিত যে স্থান সেই স্থানে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে একজন শ্বেতাঙ্গ বসার ইচ্ছা পোষণ করলে মোহন দাসকে পায়ের কাছে বসতে বলা হলো। এবার তিনি ক্ষোভের কথা জানালেন। তার স্পর্ধা দেখে শ্বেতাঙ্গ কন্ট্রাক্টর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন এবং তাকে কিল ঘুষি মারতে থাকেন। টেনে হিসেবে তাকে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়। গান্ধী পিতলের রড ধরে ঝুলে রইলেন। শেষ পর্যন্ত অন্য যাত্রীর সুপারিশে তিনি রক্ষা পান। ট্রেন এবং ঘোড়ার গাড়ির এই দুটি ঘটনা তার জীবনে বিশাল শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ালো এবং ঘোড়ার গাড়ির ঘটনা থেকে তিনি শিক্ষা পান অবস্থা যাই হোক টিকে থাকতে হবে। যে শিক্ষায় তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং স্বীয় প্রতিভা এবং ত্যাগের দ্বারা তিনি বিশ্বনেতায় পরিণত হন। মহাত্মা গান্ধীর এবার আসি আমরা সংগ্রামী জীবনে। তার সংগ্রামী জীবনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অবস্থানকালীন সংগ্রামী জীবন, দ্বিতীয় ভাগটা হচ্ছে ভারতবর্ষের সংগ্রামী জীবন। দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ, আদিবাসী, বাল্টু, জুলু এবং ভারতীয় ছাড়াও গুজরাটি মুসলমান এবং কিছু পার্সি বসবাস করত। গুজরাটি মুসলমানরা ছিল ধনাঢ্য ব্যবসায়ী। অল্প সংখ্যক ভারতীয় খ্রিস্টানও সেখানে বসবাস করত। ট্রান্সবালে বাস করত 5,000-এরও অধিক গুজরাটি মুসলমান। 1906 খ্রিস্টাব্দে শ্বেতাঙ্গদের হাতে নির্যাতিত জুলুরা বিদ্রোহ শুরু করে। এই সময় গান্ধী জুলুদের পক্ষে অংশ নিয়ে তাদেরকে আন্দোলনকে জোরদার করেন। মোহনদাস ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার উদ্যোগে 1894 খ্রিস্টাব্দের 22 মে নাটালের বৃহৎ সভায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামে ভারতীয়দের জাতীয় সমিতি গঠিত হয়। গান্ধী হন এই সমিতির সভাপতি। এই সময় রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে
ট্রেনে ভারতীয় যাত্রীদের জন্য তিনি যথাযথ মর্যাদা নিশ্চিত করেন। স্টেট অ্যাটর্নি ডক্টর কারুসের সঙ্গে দেখা করে তিনি বিশেষ অনুমতিপত্র জোগাড় করেন, যাতে রাত 9টার পরও ভারতীয়রা রাস্তা চলাফেরা করতে পারেন। একদিন তিনি রাষ্ট্রপতির বাসভবনের সামনের পথ দিয়ে হাঁটার সময় পুলিশের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন। এই ঘটনায় তার বন্ধুরা ক্রুদ্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনতে চাইলে মহাত্মা গান্ধী তার উদারতা প্রদর্শন করেন। তিনি তার বন্ধুদের এই অভিযোগ করতে নিবৃত্ত করেন। এ ঘটনার কথা পত্রিকায় ছাপা হলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই সময় ভারতীয়দের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উত্থাপন করে দক্ষিণ আফ্রিকার পত্রিকাগুলো। মহাত্মা গান্ধীও ওই সময় পাল্টা জবাব দেন। তিনি কলম ধরেন ভারতীয়দের অভিযোগের বিরুদ্ধে। তার লেখা প্রকাশিত হয় নাটাল অ্যাডভাইজার পত্রিকায়। ভারতীয়দের সরল অনাড়ম্বরতা আর নিরাপরাধ থাকার দৃঢ় মানসিকতার জন্য শ্বেতাঙ্গদের প্রশংসা করা উচিত বলে তিনি তার লেখায় মত প্রকাশ করেন। এই সময় অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার এশিয়াটিক ল অ্যামেন্ডমেন্ট নামে একটি আইন পাশ করেন, যে আইনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের বসবাস করতে হলে রেজিস্ট্রি করে সনদ দিতে হবে। ভারতীয়দের কাছে এটি দ্য ব্ল্যাক সেট নামে পরিচিত। এই ঘৃণ্য আইন রদ করার জন্য গান্ধী ব্রিটেনে গিয়ে ব্রিটিশ সরকারের কাছে আপত্তি জানান। কাজ না হলে তিনি আফ্রিকার কৃষ্ণাঙ্গ ও ভারতীয় যারা বর্ণবাদের শিকার তাদেরকে নিয়ে আন্দোলন শুরু করেন। তিনি আন্দোলন করেন সম্পূর্ণ অহিংস, কোনো প্রকার সহিংস বা প্রতিশোধের নয়। এজন্যই মহাত্মা গান্ধীকে অহিংস আন্দোলনের প্রবক্তা বা জনক বলা হয়। আর তার জন্মদিনটাকে অর্থাৎ 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। আফ্রিকায় বসবাসকারী 2.5 লক্ষ ভারতীয়কে সুসংগঠিত করে গান্ধীজি আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের নতুন নাম দেন সত্যাগ্রহ আন্দোলন, অর্থাৎ সত্য প্রতিষ্ঠার আন্দোলন বা সত্য প্রতিষ্ঠার আগ্রহ। শ্বেতাঙ্গ সরকারের বর্ণবাদী নীতির বিরুদ্ধে এই আন্দোলন পরিচালিত হয়। সত্যাগ্রহীরা অন্যায় ও অগ্রহণযোগ্য আইন না মানার প্রতিজ্ঞা করেন। বর্ণবাদ বিরোধী এ সত্যাগ্রহ আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে মহাত্মা গান্ধী বিশ্ববাসীর নিকট পরিচিত হন। এ সময় তিনি সম অধিকারের জন্য আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। ব্রিটিশ সরকার কয়েকবার তাকে কারারুদ্ধ করলেও আন্দোলন থেকে তাকে ফেরাতে পারেননি। দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালেই তার মধ্যে অহিংস ও সত্যপূর্ণভাবে বিকাশ লাভ করেন। এটাই ছিল তার ভবিষ্যৎ ভারত রাষ্ট্রের নেতৃত্ব দানের পূর্ব প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকায় মামলা সংক্রান্ত কাজ শেষ করে স্বদেশে ফেরার প্রস্তুতি গ্রহণ করেন মোহনদাস গান্ধী। এই সময় নাটাল মার্কারিতে সংবাদ ছাপা হয় যে নাটাল বিধানসভায় ভারতীয়দের ভোটাধিকার হরণ করতে একটি বিল উত্থাপন করা হয়েছে। মোহনদাস গান্ধী এই বিষয়ে অবগত হয়ে বুঝতে পারলেন যে এই আইন পাশ হলে ভারতীয়দের সমূহ বিপদ হবে। দেশে ফেরা স্থগিত রেখে ভারতীয়দের অনুরোধে তিনি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। এই কালো আইন বাতিলের জন্য তিনি ভারতীয়দের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলেন, গণস্বাক্ষর গ্রহণ করেন। এই গণস্বাক্ষর সহ তিনি ছোট লাট থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান এই আইনটি পাশ না করার জন্য। তিনি ভারতের কংগ্রেস নেতা দাদাভাই নওরোজির সহযোগিতাও নেন। এই কালো আইনের বিরুদ্ধে লড়ার জন্য তিনি নাটালের চেম্বার খোলেন। মোহনদাস 6 মাসের ছুটিতে ভারতে আসেন। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে টেলিফোন পেয়ে ফুলল্যান্ড যাত্রীবাহী জাহাজে চেপে তিনি ডারবানে পৌঁছেন। এই সময় নাদেরি নামে আরো একটি জাহাজ ডারবানে পৌঁছে। তখন ভারতের বিভিন্ন শহরে প্লেগ দেখা দিয়েছিল। এই সংবাদ পৌঁছে যায় ডারবানে। এ জাহাজের যাত্রীদের প্লেগ আছে এই অজুহাতে ডারবান কর্তৃপক্ষ বন্দরে জাহাজ নোঙর করতে দেয়নি। শ্বেতাঙ্গরা নানাভাবে মোহনদাসকে হয়রানি করতে শুরু করে এবং মোহনদাসের সঙ্গে তার গর্ভবতী স্ত্রী 2 সন্তানও ছিল। দুটি জাহাজে যাত্রী সংখ্যা ছিল প্রায় 800 জন। যাত্রীদের শরীর জীবাণুমুক্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রথম 5 দিন সময় নেওয়া হয়। এই সময় যাত্রীদের বন্দরে গুদামে থাকতে দেয়া হয়।
এরপর দ্বিতীয় দফায় পরীক্ষা নিরীক্ষার জন্য আরো 13 দিন সময় নেওয়া হয়েছিল। যাত্রীদের সঙ্গে নেওয়া সমস্ত কাপড় চোপড় পুড়িয়ে ফেলা হয়। এভাবে ওই বন্দরে নানা হয়রানির শিকার হন মোহনদাস গান্ধী। এই অবস্থায় তারা জাহাজ দুটো ভারতে ফেরত পাঠানোর দাবি জানায়। এক্ষেত্রে সরকার জানায় যে রানী ভিক্টোরিয়ার প্রজাদের কোনো ব্রিটিশ উপনিবেশ প্রবেশে বাধা দেওয়া অন্যায়। এভাবে মোহনদাস গান্ধী আফ্রিকায় অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন, অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন, বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় 21 বছর অবস্থানকালে তিনি যে আন্দোলনের অগ্নিশিখা প্রজ্বলিত করেছিলেন তারই সূত্র ধরে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলন জোরদার হয়। সাদা কালো ভেদাভেদ দূর হয়েছিল এবং শেষ পর্যন্ত কালোরা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এবার আসি মহাত্মা গান্ধীর সংগ্রামী জীবনের ভারতবর্ষের পার্টটা নিয়ে। 21 বছর আফ্রিকায় অবস্থান করে 1914 খ্রিস্টাব্দে গান্ধী ভারতের মাটিতে ফিরে আসেন। এ সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তার সততা, আদর্শ এবং অহিংস ও মহতী কর্মকাণ্ডের জন্য তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করেন। তখন থেকেই তিনি হয়ে ওঠেন মহাত্মা গান্ধী। তিনি ভারতে ফিরে এসে প্রথম সবরমতী নামক স্থানে একটি আশ্রম স্থাপন করে জনসেবা ও গঠনমূলক কাজে মনোনিবেশ করেন। এই সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধে মহাত্মা গান্ধী ব্রিটিশদের সমর্থন করেছিলেন এই শর্তে যে যুদ্ধ শেষ হলে ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বাধীনতা দেবে। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। উপরন্তু তারা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে প্রায় 1680 জন নরনারী ও শিশুকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই নিষ্ঠুরতা ও বর্বরতায় সমগ্র ভারতবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত নাইট উপাধি পরিত্যাগ করেন এবং মহাত্মা গান্ধী ইংরেজ সরকার প্রদত্ত কাইজার-ই-হিন্দ পদক প্রত্যাখ্যান করেছিলেন। এই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন, আর তার শরীর এতটাই শীর্ণ ছিল যে ইংরেজরা তাকে বলতেন চলন্ত কঙ্কাল মানব। এই শরীর নিয়ে তিনি একমাত্র ধুতির এক আঁচল পরে অন্য আঁচল গায়ে জড়িয়ে রেলের 3য় শ্রেণীতে চড়ে হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমগ্র ভারতবর্ষে চষে বেড়াতেন। আর এই সময় ব্রিটিশ ভারতীয়দের ক্ষোভ নামে একটি বই লেখেন মহাত্মা গান্ধী। এই বইয়ের প্রচ্ছদ সবুজ ছিল বলে বইটি সবুজ বই নামে পরিচিত হয়। আর এই বইয়ের হাজার হাজার কপি বিক্রি হতে থাকে। এই সবুজ বইটাতে বা সবুজ বই নামে আখ্যায়িত বইটিতে মহাত্মা গান্ধী উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা ভারতীয়দের সম্পদ জোর করে কেড়ে নেয়, তাদের পথে ঘাটে মারধর করে, তাদের সাথে পশুর মতো আচরণ করে, কিন্তু অত্যাচারের কোনো প্রতিকার ভারতীয়রা পায় না। ভারতে এবং লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকায় এই বইয়ের প্রসঙ্গে আলোচিত হয়। রয়টার টাইমস অব ইন্ডিয়া বইয়ের উল্লিখিত অভিযোগের তদন্ত দাবি করেন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে ব্রিটিশদের উৎখাত করে স্বরাজ বা স্বাধীনতা আদায়ের লক্ষ্যে তিনি অনেক আন্দোলনের নেতৃত্ব দেন। আর এই সকল আন্দোলনের মধ্যে অসহযোগ আন্দোলন, যেটা 1920 সালে অনুষ্ঠিত হয়েছিল, আইন অমান্য আন্দোলন 1930 সালে অনুষ্ঠিত এবং ভারত ছাড় আন্দোলন 1942 সালে অনুষ্ঠিত, এগুলো ছিল অন্যতম। 1921 খ্রিস্টাব্দে আহমেদাবাদে কংগ্রেসের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন পরিচালনার প্রস্তাব গৃহীত হওয়ার পর সারা ভারতবাসী মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটাই ছিল বৃহত্তম ঐক্যবদ্ধ আন্দোলন। এই সময় ব্রিটিশদের শাসন, শোষণ ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সমগ্র ভারতব্যাপী যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছিল এবং স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদান অপরিসীম। অসহযোগ আন্দোলন চলাকালে 1922 খ্রিস্টাব্দের 22 মার্চ হাজার হাজার সত্যাগ্রহীর সাথে মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করা হয়, আর বিচারে তার 6 বছরের কারাদণ্ড হয়। কিন্তু 2 বছর পরে অর্থাৎ 1924 খ্রিস্টাব্দে জনতার চাপে ইংরেজ সরকার গান্ধীজিকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন।
1930 খ্রিস্টাব্দে আবার গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন, আর এই ডাকে সাড়া দিয়ে সারা ভারত জুড়ে শুরু হয়েছিল ধর্মঘট। ব্রিটিশ পণ্য বর্জন এবং ব্রিটিশ সরকারের আইন অমান্য আন্দোলন। লবণ আইন ভঙ্গ করার মধ্য দিয়ে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী কোনো ভারতীয় নাগরিক লবণ তৈরি করতে পারত না। সরকারের লবণ কারখানা থেকে শুল্ক ও চড়া দামে দিয়ে লবণ খরিদ করতে হতো। গান্ধীজি তার অনুগত 71 জন সঙ্গী সহ সবরমতী আশ্রম থেকে গুজরাটের সমুদ্র উপকূল ডান্ডি অভিমুখে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। 241 মাইল দীর্ঘ পথে হাজার হাজার মানুষ গান্ধীজির সঙ্গে মিলিত হয়। এই সংবাদে ভারতের তৎকালীন লর্ড আরউইন উপহাস করে বলেছিলেন, এই কাজের ফলে আমাদের ঘুমের ব্যাঘাত হবে না। কিন্তু বাস্তবে ব্রিটিশদের ঘুমের ব্যাঘাত হয়েছিল বটে। 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি ডান্ডিতে সমুদ্র তীরে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করার পর সারা দেশে লবণ আইন ভঙ্গের ধুম পড়ে যায়। যেখানে লবণ উৎপাদনের সুযোগ ছিল না, সেখানে ব্রিটিশদের অন্য আইন ভঙ্গ করা হয়। মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান এবং লবণ আইন ভঙ্গ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দারুণ প্রচার পায়। অবস্থা বেগতিক দেখে ব্রিটিশ সরকার নিজেই এগিয়ে এসে গান্ধীর সঙ্গে চুক্তি করেন। 1931 খ্রিস্টাব্দে সম্পাদিত এই চুক্তি ইতিহাসে গান্ধী আরউইন চুক্তি নামে খ্যাত। 1942 সালে স্যার স্ট্যামফোর্ড ক্রিপস ভারতে এসে মহাত্মা গান্ধীর সঙ্গে ভারতের স্বাধীনতার বিষয়ে আলোচনায় বসেন। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার প্রশ্নে গান্ধীজি ক্রিপস মিশন প্রত্যাখ্যান করেন। এই মিশন ব্যর্থ হয়ে যাওয়ার পরই গান্ধী চূড়ান্তভাবে স্বাধীনতা সংগ্রামে নেমে পড়েন। শুরু হয় তার ভারত ছাড় আন্দোলন। এই আন্দোলন নস্যাৎ করার জন্য চলন দমন নীতি। এই আন্দোলন নস্যাৎ করতে ব্রিটিশরা চালিয়েছিল দমন নীতি। গান্ধী আবার গ্রেপ্তার হয়েছিলেন। কিছুদিন পর তিনি মুক্তি পেয়েছিলেন ঠিকই। এই সকল আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে 1947 খ্রিস্টাব্দের 14 এবং 15 আগস্ট ভারত স্বাধীন হয়। 14-15 আগস্ট এই জন্য বলা হলো 1947 সালের 14 আগস্ট রাতে স্বাধীনতার সূচনা হয়েছিল এবং সেটা 14 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। 15 আগস্ট 14 এবং 15 আগস্ট ভারত এবং পাকিস্তান দুটি আলাদা আলাদা ভাবে স্বাধীন হয়েছিল বলা হয়। দাবি আদায়ের হাতিয়ার হিসেবে হরতাল তিনি ভারতীয় উপমহাদেশে প্রবর্তন করেছিলেন। তিনি অবিভক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন এবং তিনি মনে প্রাণে চেয়েছিলেন ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন সকল সম্প্রদায়ের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বেড়ে উঠবে। কিন্তু 1947 খ্রিস্টাব্দে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হলে মহাত্মা গান্ধী যথেষ্ট পরিমাণ দুঃখ পান। তিনি কষ্টের সাথে তিনি প্রশ্ন করেছিলেন যে ভারতবর্ষ ভাগ হলে কি শান্তি আসবে? ভারত বিভাজন হলে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছিল এবং এই দাঙ্গা বন্ধ করার জন্য তিনি অনশন শুরু করেন। এবার আসি আমরা মহাত্মা গান্ধীর শেষ জীবন সম্পর্কে। সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে গান্ধীজি ভারত পাকিস্তান সীমান্তে গমন করেন। সেখানে তিনি 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি নথুরাম গডসে নামক এক শিখ আততায়ীর পিস্তলের গুলিতে নিহত হন। মহাত্মা গান্ধীকে হত্যার সাথে সাথে পৃথিবী হারায় একজন মানবতার মুক্তির এক নেতাকে, এক বিশ্ব নেতাকে। তিনি ছিলেন ভারতীয়দের জাতির পিতা। তার জীবনের মূল মন্ত্র ছিল সত্য, অহিংসা এবং প্রেম। তার জীবনের আদর্শ সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসীর অন্তরে চির অম্লান হয়ে আছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে তার মৃত্যুকাল পর্যন্ত মহাত্মা গান্ধী ছিলেন জাতির আত্মিক ও নৈতিক শক্তির প্রতীক। তিনি সকল সম্প্রদায়ের, সকল শ্রেণীর মানুষকে আপন করে নিতে পারতেন, এমন প্রখর ছিল তার ব্যক্তিত্ব। তার স্বরাজের ধারণাও ছিল অসাধারণ। শুধু বিদেশি শাসন থেকে মুক্তিকে তিনি কখনো প্রকৃত স্বরাজ বা স্বাধীনতা বলে ভাবতেন না। বর্ণবাদ বিরোধী আন্দোলনের তিনি হচ্ছেন পথ প্রদর্শক। তাকে অনুসরণ করেছিল অন্যরা।
প্রতি নাগরিক স্বাধীনভাবে নিজ পরিশ্রমে জীবিকা অর্জন করবে, শ্রমকে মর্যাদা দিতে শিখবে এবং সমাজের সকল শ্রেণীর মানুষের সমান মর্যাদা অধিকার ছিল তার কাছে প্রকৃত স্বরাজ। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষ পর্যন্ত যেখানেই মানবতা লঙ্ঘিত হয়েছে সেখানেই মহাত্মা গান্ধী রুখে দাঁড়িয়েছেন এবং তিনি কখনোই নিজের সুখের কথা ভাবেননি। তিনি ভেবেছেন পৃথিবীর মানুষের শান্তির কথা এবং সুখের কথা। প্রিয় শিক্ষার্থীরা, আজ এতটুকুই। আমরা আগামী ক্লাসে মার্টিন লুথার কিং সম্পর্কে আলোচনা করব। মার্টিন লুথার কিং এর জীবন পরিচয় এবং জন্ম পরিচয় এবং তার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার অবদান সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হলো তোমরা বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ হিসেবে মহাত্মা গান্ধীর অবদান সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ তোমরা লিখবে। ধন্যবাদ সবাইকে।